অনবদ্য ড্যারেল মিচেল অনবদ্য ড্যারেল মিচেল ড্যারেল মিচেল একা হাতে আর উইল ইয়ংয়ের সাথে পার্টনারশিপ করে দুজনে কিন্তু ইন্ডিয়ার ঘরের মাঠে প্রায় একতরফা ম্যাচে পরাস্ত করেছে আজকে। মানে এটা কিন্তু আজকের ম্যাচটা সত্যি নিউজিল্যান্ডের টিমের দক্ষতা প্রমাণ করে ভারতীয় মাটিতে। কারণ এটা মানে রেকর্ড একটা চেস করলো, 280 রানের ওপর চেস ভারতীয় মাটিতে ভারতেরই বিরুদ্ধে। এবং সেটাও কোন পরিস্থিতি থেকে, যেখানে নিউজিল্যান্ডের ওপেনাররা কত তাড়াতাড়ি আউট হয়ে গেছে, সেই জায়গা থেকে ম্যাচটাকে এরকম ওয়ান সাইডেড জেতা নিউজিল্যান্ড দল, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, হয়তো একমাত্র দল বিশ্বের মধ্যে যারা সমস্ত দলকে সমস্ত পরিস্থিতিতে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। যদি ম্যাচের প্রথম থেকে কি অ্যানালাইসিস করা যায়, প্রথমে নিউজিল্যান্ড টসে জেতে এবং মাইকেল ব্রেসওয়েল আজকে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এর মানে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করার আহ্বান জানায়। ভারতীয় দল ওপেনিং করতে আসে রোহিত শর্মা, শুভমান গিল। কিন্তু ওপেনিং পার্টনারশিপ ভালো হয়ও, কিছুটা ভালোই বলতে পারি আমি, 50 রানের কাছে পার্টনারশিপ হয়। বাট রোহিত শর্মা ক্রিস ক্লার্কের বলে ক্যাচ আউট হয়ে যায়। 38 বলে মাত্র 24 রান করতে পারে রোহিত শর্মা। শুভমান গিল শুভমান গিল খুবই ভালো একটা ইনিংস খেলে। প্রথম দিকে তার স্ট্রাইক রেট কম থাকলেও পরের দিকে কিন্তু সে স্ট্রাইক রেট ওভার করে 53 বলে 56 রান করে, 9টা 4 1টা 6। বাট কাইল জেমিসনের বলে সেও কিন্তু আউট হয়ে যায়। এরপর ব্যাটিং করতে নামে দ্য রান মেশিন কোহলি। বিরাট কোহলি 29 বলে 23 রান করে এবং আজকে খুবই আনলাকি, সেও ক্রিস ক্লার্কের বলে আউট হয়ে যায়। এবং শ্রেয়াস আইয়ারেরটা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মানে শ্রেয়াস আইয়ার কেন ওই শটটা খেললো, মানে ওই জায়গায় ওই শটটা কিন্তু ছিল না। শ্রেয়াস আইয়ার 17 বলে 8 রান করে, শ্রেয়াস আইয়ারও ক্রিস ক্লার্কের বলে আউট হয়ে যায়। এরপর ব্যাটিং করতে আসে KL রাহুল, তার সাথে খানিকটা পার্টনারশিপ করে রবীন্দ্র জাদেজা। 44 বলে 27 রান করে, ক্যাচ অ্যান্ড বোল্ট হয়ে যায় মাইকেল ব্রেসওয়েলের বলেই। নীতিশ কুমার রেড্ডিও কিছুটা ইনিংস খেলে, রান এন্ড বল, মানে এটাকে ভালো খারাপ বিচার করা যায় না, মানে একটাই ইনিংসে পেয়েছে। 21 বলে 20 রান করে এবং হর্ষিত রানা 4 বলে 2 রান করে আউট হয়ে যায় লিনক্সের বলে। বাট স্ট্যান্ড আউট যেটা, কারণ ইন্ডিয়া কিন্তু 118 রানে 4 উইকেট পড়ে গেছিল, সেই জায়গা থেকে মানে সত্যি বলতে কি ইনএক্সপিরিয়েন্স লোয়ার মিডিল অর্ডার, যেখানে কিন্তু খুব একটা এক্সপিরিয়েন্স নেই হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু KL রাহুল অলমোস্ট ওয়ান ম্যান আর্মি নাম্বার 5-এ এসে কিন্তু ওয়ান ম্যান আর্মি 92 বলে 112 রান করে, 11টা 4 1টা 6, 121-এর স্ট্রাইক রেটেও খেলে। তাকে নিয়ে যারা স্ট্রাইক রেট নিয়ে তার কথা বলে তাদেরকেও যোগ্য জবাব দিয়েছে, কারণ ওই পরিস্থিতিতে এসে যেভাবে সেই ইনিংসটাকে ধরেছিল এবং যেভাবে সে ফিনিশ করেছে সত্যিই দেখবার মতো। আজকের KL রাহুলের ইনিংসের যত প্রশংসা করা যায় ততই কম হবে, কারণ KL রাহুল যে জায়গায় ইন্ডিয়া একদম উইদাউট ফাইটিং সিচুয়েশনে ছিল, সেখান থেকে কিন্তু সে 285 রান অলমোস্ট একটা উইনিং টোটালে নিয়ে চলে যায় ইন্ডিয়াকে, যেখান থেকে কিন্তু ম্যাচটা মানে সবার আশা ছিল যে 280-র অ্যাভাব যখন রান হয়ে গেছে তার মানে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে। নিউজিল্যান্ড ব্যাটিং করতে আসে, তাদের ওপেনিং ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলস। তো ডেভন কনওয়েকে সর্বপ্রথম হর্ষিত রানা পুরো বোল্ড করে দেয় 21 বলে 16 রান, এবং খুবই কম স্কোর ছিল তখন, সেই মুহূর্তে স্কোরও বেশি হয়নি। হেনরি নিকোলসকেও আউট করে দেয় প্রসিদ্ধ কৃষ্ণা, 24 বলে 10 রান করে সেও আউট হয়ে যায়। বাট খেলা শুরু হয় তারপরে, উইল ইয়াং এবং ড্যারেল মিচেল একটা পার্টনারশিপ করে এবং সেই পার্টনারশিপটা কেউ ভাঙতেই পারে না। পার্টনারশিপ চলছে 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 এবং 162 রানের পার্টনারশিপ করার পর 98 বলে 87 রানে কুলদীপ যাদবের বলে কিন্তু উইল ইয়াং আউট হয়। কিন্তু উইল ইয়াং যখন আউট হয়, এটাও কিন্তু বলার বিষয়, যেই মুহূর্তে উইল ইয়াং আউট হয় সেই মুহূর্তে কিন্তু 75% নিউজিল্যান্ড কিন্তু ম্যাচটা জিতে গেছিল, উইল ইয়াং যেই সময় আউট হয়। এবং তারপর যেটুকু মানে বেঁচে কুচে ছিল সেটুকু ড্যারেল মিচেল নিজের ফিনিশিং টাচ ও গ্লেন ফিলিপস 25 বলে 32 রান করে 128 রানে এবং ফিনিশ করে দেয় ম্যাচটা। এবং মাত্র আপনি অবাক হবেন, 47.3 ওভারের মাথায়, মানে 2 ওভার বাকি থাকতে, 2 ওভার 3 বল বাকি থাকতে কিন্তু তারা ম্যাচটাকে ফিনিশ করে দেয় এবং 7 উইকেটে একটা ডমিনেটিং জয় তাদের হাতে চলে আসে। বলাই বাহুল্য, ড্যারেল মিচেল এর কথা যত কম, মানে যত বেশি বলা যায় তত কম হবে আজকে, মানে আমি প্রোনাউন্সিয়েট ভুল করছি। 117 বলে 131 রান করে, 11টা 4 2টো 6, 111 স্ট্রাইক রেট এবং থ্রু আউট তার ইনিংসে অলমোস্ট 100-র ওপরই স্ট্রাইক রেট ছিল। এবং বলাই বাহুল্য সেই কিন্তু সাবকন্টিনেন্টের একটা তাগড়া প্লেয়ার,
তাকে নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা। আমি জানি না আইপিএল এ সে আনসোল্ড যায়, বাট ওয়ান ডে ফরম্যাটের কিন্তু ড্যারেল মিচেল খুবই ইম্প্যাক্টফুল প্লেয়ার। টি-20 সে সফল হয় না বা আইপিএল এ সে সফল হয় না, তার কারণ তাকে খেলানো হয় মিডল অর্ডারে। নাম্বার 5, নাম্বার 6 ড্যারেল মিচেলকে খেলানো হয়। সেই জন্য সে সফল হতে পারে না টি-20 তে। সেখানে বল কম থাকে। বাট যেখানে বল বেশি থাকে সেখানে কিন্তু ড্যারেল মিচেলের মতো প্লেয়ার খুবই ইম্প্যাক্টফুল এবং খুবই মানে নিউজিল্যান্ডের হয়ে ড্যারেল মিচেলের অবদান কিন্তু যত মানে মানে যত বেশি বলা যায় ততই কম পড়বে। কারণ নিউজিল্যান্ডের হয়ে কিন্তু ড্যারেল মিচেল ২০০০ আপনি যদি ২১-এর ওয়ার্ল্ড কাপ দেখেন, ২০২১-এ যে সেমিফাইনাল হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপের, সেখানেও কিন্তু ড্যারেল মিচেলের খুব বড় ভূমিকা ছিল। সে তখন ওপেনিং করতো টি-20-তে। তো সেই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে ড্যারেল মিচেল এখন নিউজিল্যান্ডের ওয়ান অফ দ্য টপ ব্যাটার। আর এই ইনএক্সপিরিয়েন্স নিউজিল্যান্ড সাইডের কিন্তু সেই একমাত্র বলা যেতে পারে এক্সপিরিয়েন্স ব্যাটার। সে ডেভন কনওয়ে এরকম কয়েকজনই এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই টিম নিয়েও কিন্তু তারা ভারতীয় দলকে পরাস্ত করলো, তাও আবার ভারতীয় মাটিতে। এবং ভারতের বোলিং নিয়ে যদি আমি কথা বলি, যত মানে কি বলবো, মোহাম্মদ সিরাজ ইকোনমিক্যাল বল করেছে, ৯ ওভারে মাত্র ৪১ রান দিয়েছে। বাট হর্ষিত রানা ৯ ওভার ৩ বলে একটা মেডেন, ৫২ রান, ১ উইকেট। এবং সে কিন্তু বলতেই হবে হর্ষিত রানা কিন্তু প্রথম উইকেটটা নিয়েছিল ডেওয়ান কনওয়ের, এবং তখন কিন্তু দেখে মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড টিম বিপাকে পড়ে গেছে। বাট সেখান থেকেও কিন্তু নিউজিল্যান্ড টিম ঘুরে দাঁড়ায়। প্রসিদ্ধ কৃষ্ণা ৯ ওভারে ৪৯ রান দিয়ে ১ উইকেট নেয়। প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু প্রথমেই হেনরি নিকলসকে আউট করে। বাট নীতিশ কুমার রেড্ডি ২ ওভারে ১৩ রান। রবীন্দ্র জাদেজা টোটালি অফ কালার। আমি বলতে পারি রবীন্দ্র জাদেজা টেস্ট ফরম্যাটে যত ভালো খেলছে, ওয়ানডে ফরম্যাটটা ততই মানে খারাপ খেলছে। রবীন্দ্র জাদেজা ৮ ওভারে ৪৪ রান দেয়, এবং যেখানে আমাদের অক্ষর প্যাটেলের মতো প্লেয়ার বাইরে বসে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রবীন্দ্র জাদেজা না তো বোলিং নাই ব্যাটিং, কোনো জায়গায় কিন্তু নিজের ছাপ রাখতে পারছে না এখন ওয়ানডেতে। তো এটা কিন্তু একটা খুবই কনসার্নিং এবং অ্যালার্মিং বিষয়। কুলদীপ যাদব আজকের একেবারেই অফ কালার, এবং যেদিন কুলদীপ অফ কালার যাবে সেদিন কুলদীপ কিন্তু ৮০-র ওপর রান খাবে, এটা কিন্তু ধরে চলতে হবে। কুলদীপ যাদব ১০ ওভারে ৮২ রান দিয়ে ১ উইকেট নেয়। ৮.২০ ইকোনমি, মানে ভাবা যায়, মানে কুলদীপ যাদব যে ইন্ডিয়ার ট্রাম্প কার্ড, তাকে যখন কাউন্টার করে ফেলেছে নিউজিল্যান্ড, তখন তো নিউজিল্যান্ড জিতবেই এই ম্যাচটা। এটা কিন্তু একটা খুবই বড় বিষয় যে নিউজিল্যান্ড টিম ঠিক স্ট্র্যাটেজি করে কোন বোলারকে টার্গেট করার দরকার সেটা করেছে। এবং ইন্ডিয়ার পেস লাইন আপকেও আমি কিন্তু বলতে চাই, এই লাইন আপ কিন্তু ২০২৭-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে যেতে পারে না কখনোই। এই পেস বোলিং লাইন আপও যেতে পারে। এই পেস বোলিং লাইন আপ আপনাকে কিন্তু উইকেট তুলে দিচ্ছে না, উইকেট টেকিং এবিলিটি খুবই কম এই পেস বোলিং লাইন আপের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মোহাম্মদ শামির বিকল্প কিন্তু খুঁজে বার করতে হবে। অবশ্যই জাসপ্রীত বুমরা এই টিমে থাকবে, কিন্তু মোহাম্মদ শামি যে কিনা কনসিস্টেন্ট বেসিসে উইকেট টেকার ছিল, তার মতো কিন্তু একটা প্লেয়ারকে খুঁজে বার করতেই হবে। নইলে কিন্তু এই পেস লাইন আপ নিয়ে কিন্তু আপনি প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা দুজন, আর তার সাথে যদি সিরাজ বা বুমরা থাকে, এটা কিন্তু আপনার খুবই দুর্বল বোলিং লাইন আপ হয়ে যাবে ২০২৭ বিশ্বকাপের জন্য। আমি কিন্তু এখন থেকে এটা বলতে পারি। আর যদি নিউজিল্যান্ডের বোলিং এর কথা বলি, নিউজিল্যান্ডের কিন্তু দুর্দান্ত যে বোলিং ছিল, তার কারণ প্রথম দিকে তারা প্রায় ভারতীয় দলকে রানই করতে দেয় না এবং কনসিস্টেন্ট উইকেটও তুলতে থাকে। বাট যার কথা না বললেই নয়, এর কথা হয়তো খুব বেশি হবে না, এই দুজনেরই কথা। বাট এই দুজনের কথা আমাকে বলতেই হচ্ছে। এক হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মাইকেল ব্রেসওয়েল, আর ২ হচ্ছে জে লিনক্স বলে যে প্লেয়ারটা খেলেছে। এরা যখন স্পিন বল করেছে না, ব্রেসওয়েল আর লিনক্স, এদেরকে কেউ খেলতে পারছিল না। বিশ্বাস করুন, হয়তো উইকেট নেই, একটা উইকেট আছে, বাট এরা যে প্রেসারটা বানিয়েছে ভারতীয় দলের ওপর, সেই প্রেসারের চক্করে কিন্তু অন্যান্য ফাস্ট বোলাররা উইকেট নিয়ে বেরিয়ে গেছে। মানে লেনক্সকে তো প্রায় প্রথম দিকটা তো লেনক্সকে কেউ খেলতেই পারেনি। আর যত কম বলা যায়, মাইকেল ব্রেসওয়েল একটা গান প্লেয়ার। আমি জানি না আইপিএল অকশনে সে কি করে আনসোল্ড গেল। মাইকেল ব্রেসওয়েল যেমন ব্যাটিং করতে পারে তেমন বোলিং করতে পারে। তার ব্যাটিং এখন আমরা দেখতে পাইনি, বাট বোলিং এ তো সে মানে একদম হ্যান্ডি ১০ ওভার করেছে। ১০ ওভারে মাত্র ৩৪ রান, ১ উইকেট, ৩ ইকোনমি। আজকের দিনের ওডিআই ক্রিকেট, মডার্ন ডে ওডিআই ক্রিকেটে চিন্তা করা যায়? লেনক্স ১০ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট, ৪.৫ ইকোনমি। মানে এই দুটো স্পিনারের কিন্তু যত তারিফ করা যায় ততই কম। নিউজিল্যান্ড কিন্তু এই ম্যাচ জিতে নিয়েছে। সিরিজ আবার ১-১-এর দোরগোড়ায় শুরু হয়েছে। ভারতীয় দল কিন্তু অবশ্যই চাইবে না ২০২৬-এর প্রথম ওডিআই সিরিজ তারা হেরে শুরু করুক। অবশ্যই তারা চাইবে না, এবং আমরাও চাইবো না যে তারা হেরে যাক। বাট তৃতীয় ম্যাচে কিন্তু একটা জবরদস্ত কামব্যাক করতে হবে। আর এই নিউজিল্যান্ড দলকে যদি হালকায় নেয় ভারতীয় দল, তাহলে কিন্তু আবার ভুল করবে। এই নিউজিল্যান্ড দলকে কিন্তু হালকায় নেওয়া যাবে না। রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি
এদের ওপর কিন্তু কোয়েশ্চেন থাকবে এবং শ্রেয়াস আইয়ারকেও কিন্তু রান বানাতে হবে। অনেকদিন হয়ে গেছে কিন্তু শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকেও রান আসে। সো এই ছিল আমার আজকের ভিডিও। ডেফিনেটলি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ম্যাচ সম্বন্ধে মতামতও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।